Okay. In this class, I am going to talk about a story and a story about childhood days অর্থাৎ শৈশবের দিনগুলো, শৈশবের স্মৃতি নিয়ে একটা গল্প এখানে দেওয়া আছে। এই গল্পটা আমাদের রিড আউট করতে হবে, অর্থাৎ রিডিং পড়তে হবে। পড়ার পর এই গল্পের যে সেন্টেন্স গুলো আছে, প্রত্যেকটা সেন্টেন্সকে আমাদের অ্যানালাইসিস করতে হবে যে একটা সেন্টেন্স কোন টেন্সে লেখা আছে, কোন ভয়েসে লেখা আছে, বা একটা সেন্টেন্সের ভিতর কোথায় ফ্রেজের ব্যবহার আছে, ক্লজের ব্যবহার আছে, একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল রাইটিং ফরমেশনটা কি, এগুলো আমাকে বুঝতে হবে। অর্থাৎ আমরা অনেকেই ইংলিশে প্যাসেজ রিড আউট করতে পারি, বাট তার অ্যাকচুয়াল বাংলা মিনিং বা সেন্স বা থট আমরা বুঝতে পারি না। এই ধরনের প্যাসেজ গুলো যদি আপনি ভালোভাবে অ্যানালাইসিস করেন, তাহলে এই প্রবলেম গুলো কাভার হয়। একই সাথে আপনার ভোকাবুলারি ডেভেলপমেন্ট, আপনার প্রোনাউন্সিয়েশন ডেভেলপমেন্ট, আপনার রাইটিং এর ডেভেলপমেন্ট এই জায়গাটা থেকে করা সম্ভব হয়। তো সবাই একটু চেষ্টা করবেন এগুলো পড়ার। আমি তো দেখেন, সুমন ইজ সিটিং অ্যাট দ্য ব্যাংক অফ দ্য সন্ধ্যা রিভার। সুমন সন্ধ্যা নদীর তীরে বসে আছে। কথাটা একটু বুঝবেন। এই যে একটা সেন্টেন্স আপনারা এখানে দেখছেন, এই সেন্টেন্সটা দেখেন, আমার সাবজেক্টের পরেই, প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্স এটা মনে রাখবেন, সাবজেক্টের পরেই ভার্ব বসে প্রত্যেকটা সেন্টেন্স। তো ইজ সিটিং এটা আমার ভার্ব, এটা দেখলেই আপনি বুঝতে পারবেন। বলেন তো এটা কোন টেন্সে লেখা আছে? Present indefinite tense. Present continuous tense. এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। Present continuous tense. ইজ আছে, ইজের পরে আরেকটা ভার্ব আছে, তার সাথে আইএনজি, তাই না? তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ সেন্টেন্সটার বাংলা অর্থ আমার কি দাঁড়াচ্ছে, যে সুমন সন্ধ্যা নদীর তীরে বসে আছে। একটু বোঝেন। ইট ওয়াজ আ বিউটিফুল আফটারনুন। এটা একটা সুন্দর বিকাল ছিল। কি বলছে, যে এটা একটা সুন্দর বিকাল ছিল। ইট ওয়াজ আ বিউটিফুল আফটারনুন। এরপর কি বলছে দেখেন, বোঝার ট্রাই করেন। এই যে ওয়াজ, আমাকে বুঝতে হবে, আমরা অনেকে অ্যাম ইজ আর ওয়াজ আর থাকলেই মনে করি যে এটা ওই যে কি বলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু অ্যাম ইজ আর ওয়াজ আর থাকলেই প্রেজেন্ট বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। আমাদের বুঝতে হবে যে সেই ভার্বটা, অর্থাৎ এই অ্যাম ইজ আর বা ওয়াজ আর, এটা আপনার মেইন ভার্ব হিসাবে বসছে নাকি অক্সিলারি ভার্ব হিসাবে বসছে। অর্থাৎ এদেরকে বলা হয় বি ভার্ব। অ্যাম ইজ আর ওয়াজ আর এদেরকে বি ভার্ব বলে। এদেরকে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে চিনি। বাট অক্সিলারি ভার্ব মূলত কোনটা, আমি আগেও বলছি, অক্সিলারি মানে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব মানে যে ভার্বটা আরেকটা ভার্বকে কথা বলতে সাহায্য করে বা হেল্প করে। কিন্তু দেখেন, ইজ সিটিং, এই ইজটা অক্সিলারি ভার্ব, এই সিটিংটা মেইন ভার্ব। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ঠিক আছে, বাট এইখানে এই ওয়াজ ছাড়া আর কোনো ভার্ব নেই। তার মানে এই ওয়াজটাই মেইন ভার্ব, এই একাই ভার্ব। তার মানে এটা প্রেজেন্ট, সরি, পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স, সাবজেক্টের পর বি ভার্বের পাস্ট ফর্ম। দ্য সফট লাইট অফ দ্য আফটারনুন সান মেড আ চার্মিং সিন। দেখেন, একটা সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগে, এবং যে কোনো সেন্টেন্স আমরা সেইভাবে বের করি। এখন একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে আমরা এতটুকুই জানি যে আই, উই, ইউ, হি, শি, দে, ইট, রহিম, করিম, দোজ আর সাবজেক্ট। কিন্তু একটা সেন্টেন্সের সাবজেক্ট এরকম একটা ওয়ার্ডে না হয়ে ফ্রেজাল সাবজেক্ট হতে পারে, ফ্রেজাল নাউন হতে পারে, যেটাকে বলা হয় নাউন ফ্রেজ। অর্থাৎ একের অধিক ওয়ার্ড মিলেও একটা কম্পাউন্ড নাউন বা নাউন ফ্রেজ তৈরি হয়। সেটা কেমন, আমি আপনাদেরকে, দেখেন, সেন্টেন্স ভালোভাবে অ্যানালাইসিস করতে হয়, এগুলোতে একটু টাইম লাগে, বাট আমাদের ভালোভাবে করতে পারলে ইংলিশে প্রফেশনাল হওয়া যায় অনেক দ্রুত। তো যেটা বলছি, একটু বোঝার ট্রাই করেন সবাই। সেটা হচ্ছে যে একটা সেন্টেন্সের স্ট্রাকচার কি, আপনারা যারা আগে আমার ক্লাস করছেন, আমি প্রত্যেকটা ক্লাসের শুরুতে এই সেন্টেন্স স্ট্রাকচারটা লিখতাম। ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স উই নিড আ সাবজেক্ট, দেন ভার্ব, দেন এক্সটেনশন। এখন আমি আপনাদের মনে আছে কিনা, আমি একটা বিষয় দেখিয়েছিলাম যে আমি যখন একটা সেন্টেন্সে, ফর এক্সাম্পল আই, একটা সাবজেক্ট পেলে একটা ভার্ব, আই পেলে আমি খেলি, এই সাবজেক্ট আর ভার্ব বসানোর পর
একটা সেন্টেন্স কমপ্লিট করার জন্য অবজেক্ট লাগে। ফর এক্সাম্পল আই প্লে ফুটবল। এই অবজেক্ট বসানোর পরেও একটা সেন্টেন্সকে বড় করার জন্য বা লং করার জন্য বা একটা সেন্টেন্সের ভিতর আরো ইনফরমেশন নেওয়ার জন্য আমি মানে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে এই ভার্বকে অ্যাডভার্ব দ্বারা কোশ্চেন করা হয়, ভার্বকে ডাবল বেস ওয়ার্ড দ্বারা কোশ্চেন করা হয়, হয় আর হোয়েন হয় হাউ, এগুলোতে কোশ্চেন করলে সেন্টেন্স বড় হতে থাকে বা বাড়তে থাকে। এই বিষয়টা আমি বলছিলাম যে অবজেক্ট বড় হয়, কিন্তু একটা সেন্টেন্সের সাবজেক্টও বড় হতে পারে। যেমন দ্য সফট লাইট অফ দ্য আফটারনুন সান, এই সেন্টেন্সে কিন্তু এতটুকু একটা সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সো এই সেন্টেন্সে কিন্তু এই আফটারনুন সান পর্যন্তই আমার সাবজেক্টের অংশ, অর্থাৎ এতটুকু ধরেই আমার বলতে হবে সাবজেক্ট। এরপর এই মেক শব্দটা ভার্ব, মেক মানে তৈরি করা, এর পাস্ট ফর্ম মেড, দেন আ চার্মিং সিন, এটা আমার অবজেক্ট। তাহলে এই সাবজেক্ট গুলো কিভাবে হয়, এই বড় সাবজেক্ট বা ফ্রেজাল সাবজেক্ট গুলো, এগুলো হচ্ছে একটা সাবজেক্টের ভিতরে মূলত এখানে একটা নাউন আছে। এই এই যে ইয়েলো কালার দিয়ে যতটুকু হাইলাইট করছে, এখানে একটা নাউন আছে, যে নাউনটা মেইন ওয়ার্ড বা হেড ওয়ার্ড। সেই হেড ওয়ার্ডকে কেন্দ্র করে কিছু প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার বসে থাকে। কি বলছে এখানে, মডিফাই হয়, মডিফায়ার এর ব্যবহার হয়। যেমন এই যে সফট লাইট, এই কথাটা মূলত এখানকার হেড ওয়ার্ড বা মেইন ওয়ার্ড। এবার মানে জাস্ট এই লাইট কথাটাই আর কি, লাইট মানে কি আলো। এবার আলোটা কেমন, মৃদু আলো, সফট লাইট। তাহলে এই এই সফট শব্দটা লাইটকে মডিফাই করে, সফট শব্দটা কি করে, লাইটকে মডিফাই করে, যে আলোটা কেমন, তার তার মানে ওই সফট শব্দটা একটা অ্যাডজেক্টিভ। এর আগে আবার দা আছে, দা সফট লাইট, এ এন দিকে আমরা আর্টিকেল বলি, বাট আর্টিকেল কোনো পার্ট অফ স্পিচের নাম না, অ্যাজ এ পার্ট অফ স্পিচ ওটাও আমার অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই লাইটকে প্রি মডিফাই করছে সফট এবং দা। আবার এই লাইট হেডওয়ার্ড এখানে লাইটকে পোস্ট মডিফাই করছে প্রেপোজিশন দিয়ে, প্রেপোজিশন। যেমন অফ দা আফটারনুন সান, অফ শব্দটা কি, একটা প্রেপোজিশন না? অর্থাৎ আপনার বিষয়টা হয়তো বুঝতে পারেননি, আমি একটা সহজ এক্সাম্পল দিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন, মনে করেন এইভাবে এই সেন্টেন্স গুলোকে বুঝতে হয়, শিখতে হয়। মনে করেন আমি যদি বলি যে আহ রহিম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, রহিম একজন মেধাবী ছাত্র। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কে, রহিম। কথাটা বুঝবেন, সাবজেক্ট আমার রহিম। এখন আমি যদি বলি যে আ পোর বয়, একটা গরিব ছেলে, এবার যদি আমি বলি রহিম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, দেখেন আগের সেন্টেন্সে একটা ওয়ার্ডে সাবজেক্ট হয়েছিল, পরের সেন্টেন্সে চারটা ওয়ার্ডে সাবজেক্ট হচ্ছে। এখানে কিন্তু আ পোর বয় রহিম এতটুকু ধরেই সাবজেক্ট, বাট এতটুকু হলেও আমার মেইন ওয়ার্ড হচ্ছে বা হেড ওয়ার্ড হচ্ছে এই রহিম। এই রহিমকে কেন্দ্র করে রহিমকে প্রি মডিফাই করতেছে এ পোর বয়, অর্থাৎ এই তিনটা ওয়ার্ডই অ্যাজ এ পার্ট অফ স্পিচ অ্যাডজেক্টিভ। এই রহিমটা মূলত নাউন। আর এই চারটা ওয়ার্ড মিলে হয়, এটাকে বলে নাউন ফ্রেজ। তাহলে দেখেন, এখন আমি যদি আরেকটা সেন্টেন্স লিখি, আ পোর বয় রহিম ফ্রম ভিলেজ, ফ্রম শব্দ একটা প্রেপোজিশন, ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এই যে সেন্টেন্সটা আমি এবার লিখলাম, দেখেন আমার ইজ কোথায়, প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্টের পরে ভার্ব থাকে, তাহলে ভার্বটা কোথায় আসলো, এইখানে। অর্থাৎ তখন আমার পরের সেন্টেন্সটাতে কিন্তু ছয়টা ওয়ার্ড মিলে একটা সাবজেক্ট হচ্ছে, যেটাকে আমি নাউন ফ্রেজ বলছি। বাট এখানে ওয়ার্ড ছয়টা হলেও একটা মাত্র মিনিং দিচ্ছে, সেটা হচ্ছে রহিম। অর্থাৎ এই সেন্টেন্সের হেড ওয়ার্ড বা মেইন ওয়ার্ড কোনটা, রহিম। এই রহিমকে প্রি মডিফাই করছে এ পোর বয়, এই তিনটা শব্দ। রহিমকে পোস্ট মডিফাই করছে, মডিফাই মানে বিশেষায়িত করা, বিশেষায়ন করা, ঠিক আছে। রহিমকে পোস্ট মডিফাই করছে ফ্রম ভিলেজ। সো এইভাবে এই সেন্টেন্সটাও তৈরি করা, দা সফট লাইট অফ দা আফটারনুন সান। একটা ওয়ার্ডেই যে আমার সাবজেক্ট হবে এরকম না, বা সাবজেক্ট যে শুরুর ওয়ার্ডটাই অলওয়েজ থাকবে এরকম না। আমার সেন্টেন্সটা ভালোভাবে বুঝে এই জায়গাটাকে আইডেন্টিফাই করতে হয়। রহিম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আ পোর বয় রহিম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আ পোর বয় রহিম ফ্রম ভিলেজ ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এইভাবে এই সেন্টেন্স গুলোকে অ্যানালাইসিস করা শিখতে হয় বা ভাঙা শিখতে হয়। বুঝতে পারছেন আমার কথাগুলো, কি বললাম, কথা কি ক্লিয়ার? Yes, sir. আমি আগে আপনাদেরকে একবার দেখিয়েছিলাম না যে সেন্টেন্সে কিভাবে এক্সটেনশনের জায়গাটাতে অ্যাডভার্ব দ্বারা প্রশ্ন করে করে কিভাবে বড় করা যায়। ভার্বকে হাউ হয় আর হোয়েন হয় বলছিলাম, মনে আছে? হাউ ক্যান উই মেক লং ইংলিশ সেন্টেন্সেস ফ্রম শর্ট সেন্টেন্স, এটা আমি বলেছিলাম আপনাদের।
এরপরে এই জায়গাটাতে আমি যেটা বলছি সেটা হচ্ছে অবজেক্টে না, এক্সটেনশনে না, এখানে হচ্ছে সাবজেক্ট কিভাবে বড় হয়। সাবজেক্ট আমরা যে আই উই ইউ দেই বা রহিম করিম বলি, এইভাবে না বলে একটা সাবজেক্টও কিন্তু অনেক বড় হতে পারে, কম্পাউন্ড বা ফ্রেজাল সাবজেক্ট বা নাউন ফ্রেজ এরকম হতে পারে পোস্ট মডিফাই করার মাধ্যমে এবং প্রি মডিফাই করার মাধ্যমে ওই মেইন ওয়ার্ড বা হেড ওয়ার্ডটাকে। আমার কথা কি এই জায়গাটা বুঝতে পারছেন আপনারা বিষয়টা কেমন? মানে জাস্ট এতটুকুই বোঝেন যে এই বড় সাবজেক্টটা কিভাবে তৈরি হলো, আর কিছু না। বড় যে সাবজেক্টটা আমি এই যে লিখলাম, এ পোর বয় রহিম ফ্রম ভিলেজ, কিভাবে হচ্ছে। রহিমটা হেড ওয়ার্ড, এটাকে কেন্দ্র করে কিছু ওয়ার্ড বসতেছে আগে আর কিছু ওয়ার্ড বসতেছে পরে। এটা প্রেপোজিশন, এর আগের এগুলো এগুলো আমার অ্যাডজেক্টিভ। এখন দেখেন দাস, Actual adjective noun. হ্যাঁ, এখন দেখেন the sunlight is being reflected, is being plus V3, অর্থাৎ সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে, is being reflected, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। So the sunlight is being reflected on the river. The river water was looking like orange juice. নদীর পানিটা কমলার জুসের মতো লাগছিল। Past continuous tense was looking, প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টের পরে ভার্ব থাকে এবং সেটাকে আপনি যদি একটু আইডেন্টিফাই করতে পারেন যেটা কোন টেন্সে আছে, তাহলে সহজে মিনিংটা বের করা যায়। এরপর দেখেন কথাটা বোঝেন, কোথায় ছিলাম, হ্যাঁ, সুমন ইজ লুকিং এট দ্য জুইসি লুকিং ওয়াটার, এখানে ইজ হয় না, এটা ওয়াজ হবে, যে সুমন সুমন তাকাচ্ছিল বা তাকিয়েছিল এই জুসের মতো দেখতে পানির দিকে। হি ফেল্ট পিস ইনসাইড মাইন্ড, এফ ডাবল এল, ফিলের পাস্ট ফর্ম ফেল্ট, তাহলে বাংলা অর্থ কি, সে শান্তি অনুভব করেছিল মনের ভিতর। সিরাজ হ্যাজ কাম টু সুমন ফিউ মিনিটস এগো, সিরাজ হ্যাজ কাম, হ্যাজ প্লাস ভি, অর্থাৎ সিরাজ ভিতরি, সিরাজ এসেছে সুমনের কাছে কিছু মিনিট আগে। হি ইজ আ বেস্ট ফ্রেন্ড অফ সুমন, নাও হি ইজ স্ট্যান্ডিং সাইলেন্টলি, এখন সে নীরবে দাঁড়িয়ে আছে বিসাইড সুমন, সুমনের পাশে। সুমন ডিড নট নোটিস হিজ প্রেজেন্স, সুমন তার উপস্থিতি লক্ষ্য করেনি বা খেয়াল করেনি। সাডেনলি হি লুকড বিহাইন্ড, হঠাৎ করে সে পেছনে তাকালো, অ্যান্ড স, তাহলে হি লুক, এইভাবে ভার্ব দেখে দেখে সেন্টেন্সের মিনিং বের করতে হয়। অ্যান্ড স সিরাজ স্ট্যান্ডিং বিসাইড হিম, এবং দেখলো সিরাজ তার পাশে দাঁড়ানো। সুমন সেইড আই ওয়াজ ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। ওয়াই আর ইউ সো লেট, সিরাজ সেইড আই কেম 5 মিনিটস এগো, দেখেন খাম মানে আসার পাস্ট ফর্ম কেম, কাম না, কিন্তু আই কেম, আমি এসেছিলাম 5 মিনিট আগে। ইউ ডিড নট নোটিস মি, তুমি আমাকে নোটিস করোনি, খেয়াল করোনি। সুমন সেইড দ্যাট, সে মানে বলে, পাস্ট ফর্ম সেইড। তো সুমন বলল যে আই ওয়াজ ভেরি চার্ম টু এনজয় দ্য বিউটি অফ দ্য আফটারনুন, আমি খুবই উৎফুল্ল ছিলাম, আমি খুবই পুলকিত ছিলাম। চার্ম, টু এনজয়, এনজয় মানে উপভোগ করা, টু এনজয় মানে উপভোগ করতে, কি উপভোগ করতে, টু এনজয় দ্য বিউটি, সৌন্দর্য, কিসের, অফ দ্য আফটারনুন সান, অর্থাৎ বিকালের সৌন্দর্যটা আমি উপভোগ করতে খুবই উৎফুল্ল ছিলাম। সিরাজ সেইড, আই আন্ডারস্টুড, সিরাজ বলল, হ্যাঁ বুঝলাম। আই ওয়াজ অলসো এনজয়িং দ্য বিউটি অফ দ্য আফটারনুন, আমিও বিকালের সৌন্দর্যটা উপভোগ করছিলাম, ওয়াজ এনজয়িং, উপভোগ করছিলাম। দ্যাটস ওয়াই আই ডিড নট কল ইউ, এ কারণে আমি তোমাকে কল করিনি। তাহলে বলেন তো, আমি যদি বলতাম যে আমি তোমাকে কল করেছিলাম, এই সেন্টেন্সটার ইংলিশ কি হতে পারতো? আমি আপনাদের প্রচুর ট্রান্সলেশন দেব, তারপরে বলেন তো, আমি তোমাকে কল করেছিলাম ইংলিশ কি হবে? I have called you. নো, জাস্ট আই কলড ইউ, পাস্ট ইনডিফিনিট টেন্সে বললেই হয় আই কলড ইউ, আমি তোমাকে কল করেছিলাম। আমি কল করিনি, ডিড এর ব্যবহার করতে হয়, পাস্ট টেন্সের সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে ডিড এর ব্যবহার করতে হয়, আর ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসে। সো আই ডিড নট কল ইউ। সুমন সেইড উইথ শাই, সুমন একটা নিঃশ্বাস, শাই মানে দীর্ঘ একটা শ্বাস নেওয়া, একটা নিঃশ্বাস নেওয়া, তো নিঃশ্বাস নিয়ে বলল, সিট বিসাইড মি, আমার পাশে বসো, একটা ইম্পারেটিভ সেন্টেন্স। Shiraz sat beside his friend Shumon and said that, সিরাজ তার বন্ধু সুমনের পাশে বসেছিল এবং বলল যে I came to village after 3 years, আমি 3 বছর পর গ্রামে এসেছি, but I always miss the past days those I passed at village,
কিন্তু আমি সব সময় অতীতের দিনগুলোকে মনে করি বা স্মরণ করি যেগুলো আমি গ্রামে কাটিয়েছি, গ্রামে পার করেছি। সুমন সেই নাথিং, সুমন কিছুই বললো না। দ্য অরেঞ্জ কালার্ড লাইট অফ দ্য আফটারনুন সান রিমাইন্ডেড হিজ মেমোরিজ উইথ সন্ধ্যা রিভার। অর্থাৎ এই যে অরেঞ্জ কালার্ড লাইট অর্থাৎ কমলা রঙের আলো, অফ মানে এর, কিসের, দ্য আফটারনুন সান বিকালের সৌন্দর্যের, এই যে কমলা রঙের আলো, রিমাইন্ড মানে স্মরণ করানো, রিমেম্বার মানে নিজে স্মরণ করা, রিমাইন্ড মানে অন্যকে স্মরণ করানো। তো স্মরণ করিয়ে দিয়েছিল হিজ মেমোরিজ তার স্মৃতিকে উইথ দ্য সন্ধ্যা রিভার, সন্ধ্যা নদীর সাথে। সিরাজ সেইড, আফটার হাউ মেনি ডেজ ডিড ইউ কাম টু ভিলেজ, অর্থাৎ কতদিন পর তুমি গ্রামে এসেছো। 10 years. I never thought there would be a meeting with you again. 10 বছর, আমি কখনোই ভাবিনি যে তোমার সাথে আবার দেখা হবে। আফটার কামিং টু ভিলেজ, অর্থাৎ গ্রামে আসার পর, আই হার্ড ইউ কেম টু ভিলেজ, আমি শুনেছিলাম তুমি গ্রামে এসেছিলে। আই কালেক্টেড ইউর নাম্বার ফ্রম ইউর নিফিউ, আমি তোমার নাম্বার সংগ্রহ করেছিলাম তোমার নিফিউ মানে এখানে ভাতিজা বা ভাতিজি এরকম কিছু একটা বোঝাচ্ছে। দেয়ার, sorry, 3 years ago I came to village in water vacation, অর্থাৎ 3 বছর আগে আমি এই গ্রামে এসেছিলাম শীতের ছুটিতে। দেন আই আস্কড ফর ইউর নাম্বার টু ইউর নিফিউ, দ্যাট টাইম হি ডিড নট নো ইউর নাম, সে সময় সে তোমার নাম্বার জানতো না। বাট টুডে আফটার কালেক্টিং ইউর নাম্বার আই কলড ইউ এন্ড ফাইনালি উই মেট ইচ আদার আফটার 5 years। এম ডাবল এটি, মিটের পাস্ট ফর্ম হচ্ছে মেট। সিরাজ said with a smile on his face, you became very fat। সিরাজ তার মুখে একটা হাসি নিয়ে বলল, তুমি অনেক মোটা হয়ে গেছো। সুমন said, you too। Do you have in mind the childhood days that we passed together? Yeah, of course, I shall never forget those days. Nowadays, my mind always likes to go back to the childhood days. How interesting those days were। অর্থাৎ এখন আমার মন চায়, মাই মাইন্ড অলওয়েজ লাইক হবে, এস হবে না, টু গো ব্যাক। ডু ইউ হ্যাভ ইন মাইন্ড দ্য ডে উই ফিল অ্যাওয়ে ফ্রম স্কুল, তোমার কি ওই দিনটা মনে আছে আমরা স্কুল পলায়ন করেছিলাম? ইয়েস, আই শ্যাল নেভার ফরগেট দোজ ডেজ, আমি ওই দিনটা কখনোই ভুলবো না। ইফ ইট ইজ পসিবল, যদি সম্ভব হয়, আই উড গো ব্যাক টু দ্য ডেজ এগেইন। উই ক্যান নট গো ব্যাক টু দ্য পাস্ট ডেজ, উই অনলি ক্যান রিমেম্বার দ্য মেমোরিজ অফ পাস্ট ডেজ। Do you have in mind the day we crossed swimming the Shonda River for the first time in mind? Yes, still I can see the picture of the day. While we reached the mid river, I felt very frightened looking at the bank of the river. আমরা কোথায় ছিলাম জানো, একটু বলতে পারেন একজন? So, we feel have in mind that I would it pass together. So yes, you like the sugar. Do you have in mind? ওকে, দেখেন, ইউ লাইক টু কাম ব্যাক ফ্রম দ্য মিড রিভার, তুমি মাঝ নদী থেকে ফিরে আসতে চেয়েছিলে, তাই না? বাট আই ওয়াজ ডিটারমাইন্ড টু ক্রস দ্য রিভার, কিন্তু আমি সংকল্পবদ্ধ ছিলাম বা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম নদীটা অতিক্রম করার। এন্ড ফাইনালি উই ক্রস দ্য রিভার, এবং অবশ্যই আমরা নদীটা পার হলাম। বলছে, ডু ইউ রিমেম্বার সিটিং অন দ্য স্যান্ড, উই রোট আওয়ার নেমস অন দ্য স্যান্ড উইথ ফিঙ্গার, মানে তোমার কি মনে আছে যে বালুর উপর বসে আমরা আমাদের নাম লিখেছিলাম আঙ্গুল দিয়ে? উই ফেল্ট লাইক উই কনকোয়ার্ড মেনি থিংস, আমরা এমনটা অনুভব করেছিলাম যে সবকিছু জিতে নিয়েছি। ডু ইউ হ্যাভ ইন মাইন্ড ইন রিটার্ন জার্নি, উই মেড আ বোট উইথ দ্য ব্যানানা ট্রিজ, তোমার কি ফিরে আসার জার্নিটা মনে আছে? আমরা কলা গাছ দিয়ে নৌকার ভেলা তৈরি করেছিলাম। উই ক্রস দ্য রিভার অন আওয়ার রিটার্ন জার্নি রাইডিং দ্যাট বোট। ইট ওয়াজ দ্য, এখানে আই হবে না জায়গাটাতে, ইট, আই হবে না, এটা ইট হবে।
ইট ওয়াজ দ্য বেস্ট জার্নি ইন মাই লাইফ। এটা আমার জীবনে একটা সেরা জার্নি ছিল। আই রোড মেনি ভেহিকলস লাইক বাইকস, কার, বাট আই ফেল্ট দ্য বেস্ট জয় দ্যাট ডে বাই রাইডিং বোট মেড বাই ব্যানানা ট্রি। কিন্তু আমি সেরা আনন্দটা উপভোগ করেছিলাম ওই দিন এই কলা গাছ দিয়ে বানানো নৌকা দিয়ে, ঠিক আছে, বা কলার ভেলা বলা হয় যেটাকে। তো এই যে সেন্টেন্স গুলো আমি পড়লাম, আপনারা মোটামুটি বুঝতে পারছেন না যে সেন্টেন্স গুলো ঠিক কেমন, সেন্টেন্সের মিনিং গুলো কেমন, সাবজেক্ট কি বা ভার্ব দেখে টেন্সটা আইডেন্টিফাই করা যায় না? পসিবল, সম্ভব হয়, বোঝা যায় যে একটা সেন্টেন্স আমার লেখা আছে, থাকলে আমি সেই সেন্টেন্সটা দেখে কি ধরতে পারি বা বলতে পারি যে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে? তাহলে আমি আপনাদের কয়েকটা গল্প দিয়ে দিব, দিলে আপনারা নিজেরা একটু এভাবে রিডিং প্র্যাকটিস করবেন। এবং এগুলো দেখেন, এখনকার কাজ বা ক্লাস যাই বলেন না কেন, আমি আপনাকে জাস্ট গাইড করব, কিন্তু কাজ আপনাদেরই করতে হবে, আমি সেগুলো করাবো এক এক করে। তো আমি পিডিএফ ফাইল দিলে নিজেরা একটু এটা প্র্যাকটিস করবেন। আমরা এখন একটা কনভারসেশনের ভিতরে আসবো, আর নেক্সট ক্লাসে এই রিডিং আপনাদের পড়তে হবে আমার সামনে এই ক্লাসে, হ্যাঁ, সেইভাবে আমি ফাইল পাঠিয়ে দিলে একটু প্র্যাকটিস করবেন, বাংলা সহ বলতে হবে। তো দেখেন, এখানে একটা কনভারসেশন আছে, খুবই সিম্পল একটা কনভারসেশন। আ গেস্ট ইন দা হাউস টক উইথ আ বয় ইন দা ফ্যামিলি। একজন অতিথি ও ছেলের ভিতর কথোপকথন। এই কনভারসেশনটা দেখলে আপনার মনে হবে খুবই সহজ, খুবই ইজি, ক্লাস 1 2 বা প্লে ক্লাসের বাচ্চারাও পারে এরকম সেন্টেন্স। বাট আপনি করতে যান, দেখেন প্রবলেম ফেস করবেন। যেমন দেখেন, অতিথি এবং সবুজ দুইজন মানুষের ভিতরে একটা কথোপকথন হচ্ছে। তো অতিথি বলছে যে তোমার নাম কি, বলছে আমার নাম সবুজ। হ্যাঁ, তাহলে হোয়াটস ইওর নেম, মাই নেম ইজ সবুজ। তো তুমি কি করো, তুমি কি করো, আই মিন হোয়াট ডু ইউ ডু। সো আপনি বলতে পারেন আই এম স্টুডেন্ট, আই এম ব্যাচেলার, এভাবে আপনি কথাটা বললেন। বলার পর বলছে তো কোন ক্লাসে তুমি পড়াশোনা করো, সো ইন হুইচ ক্লাস ডু ইউ স্টাডি অর আর ইউ ইন, এরকম বলা যায়। বলছে সপ্তম শ্রেণী, নিয়ার অ্যাবাউট 700, সরি, তুমি কোন স্কুলে পড়াশোনা করো, এটা তো স্কুল বোঝাচ্ছে। এটা তুমি কোন ক্লাসে পড়াশোনা করো, সপ্তম শ্রেণীতে, সো ইন হুইচ ক্লাস ডু ইউ রিড অর ডু ইউ স্টাডি। বলছে যে, কোন স্কুলে পড়ো? আচ্ছা আমার এটা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, আচ্ছা আমি একটু সামনে আসি, হ্যাঁ, তুমি কোন স্কুলে পড়ো, তাহলে হোয়াট স্কুল, হোয়াট এর ব্যবহার করা যায় বা হুইচ এর ব্যবহার করা যায়। হুইচ স্কুল ডু ইউ স্টাডি, বলতে ঢাকা মডেল স্কুল। আচ্ছা, এইবার এই সেন্টেন্সটার উত্তর দিন তো, এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো, এটার ইংলিশ কি হবে? How many times do you read statistics? When are you reading in the school? হয়নি, আর কেউ বলেন। কে বলতে পারবেন? In French, do you study? When do you read in these schools? দেখেন, Sir, in which না, school do you study? ডু ইউ স্টাডি হয়, আমি বলছি যে এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো, এই সেন্টেন্সটার ইংলিশ আমি জানতে চেয়েছি, এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো। When have been reading in this school? তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে রিডিং হয় না, স্টাডি এর ব্যবহার করবেন। রিড শব্দটি ইনস্ট্যান্ট পড়ার ক্ষেত্রে আর অধ্যয়ন করা বলতে স্টাডি এর ব্যবহার হয়। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স। কোন টেন্স? পারফেক্ট কন্টিনিউয়াস। অনেক আগে থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত কোন একটা কাজ হচ্ছে বা চলছে বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়, অর্থাৎ সাবজেক্ট। তো দেখেন, প্রথমে আমি আগে পরপর বসিয়ে যাই। এটা ফর হাউ লং, ফর কতদিন ধরে, হ্যাঁ, ফর হাউ লং হ্যাভ ইউ, ফর হাউ লং হ্যাভ ইউ বিন, for how long have you been studying in this? তাহলে for how long
হ্যাভ ইউ বিন স্টাডিং ইন দিস স্কুল? বলছে আমি এই স্কুলে 2 বছর ধরে পড়ছি। তাহলে সেন্টেন্সটার ইংলিশ কি হবে? আমি এই স্কুলে 2 বছর ধরে পড়ছি। আই হ্যাভ বিন স্টাডিং। তাহলে সেন্টেন্স দুটো কি? For how long have you been studying in this school? I have been studying in this school for 2 years. বলেন তো, তোমার বাড়ি থেকে স্কুল কত দূর? ইংলিশ কি হবে? কেউ বলতে পারবেন না? আপনাদের তো আনমিউট করে আমার কথা শোনা যায় না? ও আচ্ছা, এবার ঠিক আছে। Sorry. How far is How far is your school from your house? ম্যাক্সিমাম সময় মিউট করে রাখেন আর জিজ্ঞাসা করেন যে কে পারবে, আমি তাহলে কিভাবে হবে? বুঝতে পারিনি এটা ইয়ে হয়ে গেছে। ম্যাক্সিমাম সময় মিউট করে রাখেন। আপনারা যদি কথা বলার পর আনমিউট আবার মিউট করে রাখেন তাহলে আর আমার এটা করা লাগে না, সবাই ওই আনমিউটই রেখে। না, এটা খুব ডিসগাস্টিং, মানে অনেক সময়ই এরকমটাই হচ্ছে, হ্যাঁ, মানে কোনো কিছু বলা যাচ্ছে না, আপনি শুনতে পাচ্ছেন না আমাকে, আপনাকে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। হ্যাঁ, এটা আপনারা যখন কথা বলবেন, কথা বলার সঙ্গে সঙ্গে যে কোনো বিষয় অ্যান্সার দিয়েই মিউট করে রাখবেন, তাহলে আর আমার মিউট করা লাগে না। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এটার ইংলিশটা কি বললেন? হাউ ফার? Your school from your house. হাউ ফার? আর কেউ বলেন কি হবে এটা? তোমার বাড়ি থেকে স্কুল কত দূর? এটা কি হবে? ইংলিশ কি হবে? how far is your school from your home? Is your আচ্ছা, হাউ ফার ইজ ইউর স্কুল, তাহলে ইজটা হচ্ছে আমার বি ভার্ব, তাই না? ওটা কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। অনেকে ইজ ব্যবহার করে না, অনেকে বলে হাউ ফার ইউর স্কুল ফ্রম ইউর হাউস। আমাদের এটা মনে রাখতে হবে, আমাদের ইংলিশ সেন্টেন্স, ইংলিশে যখন আমরা সেন্টেন্স তৈরি করব তখন প্রত্যেকটা সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আমাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগে, অর্থাৎ ভার্ব ইজ দ্য হার্টবিট অফ ইংলিশ সেন্টেন্সেস। উইদাউট ভার্ব ইউ ক্যান নট মেক এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স, তাই না? এটা আমাদের দরকার। কিন্তু বাংলায় সমস্ত সেন্টেন্সে ভার্ব থাকে না। বাংলা সেন্টেন্স গুলো এই 2 ধরনের হয়, ভার্ব যুক্ত, ভার্ব বিহীন। যেমন আমি যদি বলি যে রুমা স্যুপ রান্না করেছে, তাহলে এখানে ভার্ব কোনটা? রান্না করা শব্দটা, তাই না? সাবজেক্ট কোনটা? রুমা। সেন্টেন্সটার ইংলিশ কি? রুমা হ্যাজ কুকড স্যুপ। কিন্তু আমি যদি বলি যে বাংলাদেশের আবহাওয়া সুবিধাজনক নয়, বলতে পারেন ভার্ব কোনটা? বাংলাদেশের আবহাওয়া সুবিধাজনক নয়, কোনো ভার্ব নেই। কিন্তু ইংলিশে তো ভার্ব ছাড়া সেন্টেন্স করা যায় না। তো যে ধরনের বাংলা সেন্টেন্স গুলোতে দেখবেন ভার্ব দেখতে পাচ্ছেন না, মানে একদম প্রপারলি ওয়ার্ডের ভিতরে আপনি ভার্ব খুঁজে পাচ্ছেন না, অর্থাৎ সেই সেন্টেন্স গুলো যখন আপনি ইংলিশে ট্রান্সলেশন করবেন এই বি ভার্ব দিয়ে আপনার করতে হবে। আবারও বলছি, বি ভার্বের ব্যবহার করাটা শিখতে হবে। যেমন আমি একজন কৃষক, আমি একজন কৃষক। এখন আমি ইংরেজি আই, একজন ইংরেজি এ, কৃষক ইংরেজি ফার্মার। এখন আই এ ফার্মার বললে কি আমার সেন্টেন্স হবে? আমি বাংলায় যে কটা ওয়ার্ড বললাম সেগুলোর ইংলিশ যদি আমি করি আমার হবে না। আমাকে ভার্ব আনতে হবে ইংলিশে কথা বলার ক্ষেত্রে। তো এখানে ভার্বটা কি? আই অ্যাম আ ফার্মার। অর্থাৎ ওই অ্যাম যতক্ষণ আপনি ব্যবহার না করবেন ততক্ষণ কিন্তু সেন্টেন্স সঠিক হবে না। তো এই বিষয়গুলো আমাদের একটু বুঝতে হবে। আচ্ছা, তোমার আহ আচ্ছা, তোমার ক্লাস কখন শুরু হয়? এটার ইংলিশ কি হবে? সানাউল্লাহ সাহেব বলেন, তোমার ক্লাস কখন শুরু হয়? When your class is started. হলো সেন্টেন্স, when your class is started. When your Sir, when class after is start.
তোমার ক্লাস কখন শুরু হয়? আর কে বলতে পারবেন? Sir, when does your When class is start? your ক্লাস when is your class Who start? will take the class started? তোমার ক্লাস Sir, when does হবে না? When is your class starts? দেখেন এটা ডাস দিয়ে করা যায়, সমস্যা না, ডাস দিয়ে করলেও এটা সমস্যা না, কিন্তু এটা প্যাসিভ ভয়েসে আছে। এই সেন্টেন্সটার অ্যাকচুয়াল মিনিং বের করতে গেলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ অর্থাৎ ক্লাসটা মেইনলি কিন্তু সাবজেক্ট, তো ইনঅ্যাক্টিভ সাবজেক্ট, তখন সেন্টেন্সটা এরকম হয় হোয়েন। আগে কোশ্চেন তৈরি করার নিয়ম কি? আগে ডাবল ইউএস ওয়ার্ড, ডাবল ইউএস ওয়ার্ড এর পরে হচ্ছে অক্সিলারি ভার্ব। হ্যাঁ, সাবজেক্ট আগে না, কিন্তু আপনারা এটা বলে ফেলছেন। তাহলে হোয়েন ইজ ইয়োর ক্লাস, হোয়েন ইজ ইয়োর ক্লাস দেন স্টার্টেড or began. When is your class, তাহলে when your class is started না, কি হবে? WH word প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। অথবা এই কথাটাকে এভাবে বললেও ভুল হয় না, বিশেষ করে এটা তো কনভারসেশন বা কমিউনিকেশন। দেখেন প্যাসিভ ভয়েস কনভারসেশনে যতটা পারা যায় অ্যাভয়েড করতে হয়, তাহলে কথা ভালো শোনায়। স্পোকেন ইংলিশ মানে কি? কমিউনিকেশনের জন্য আপনি করছেন, কনভারসেশনের জন্য আপনি করছেন, অর্থাৎ আপনার অপোনেন্টকে আপনি কথা বোঝাতে পারলে হলো। তো এই জন্য এই কথাগুলো মানে যখন আপনি স্পিকিং করবেন ইংলিশে, কারোর সঙ্গে কথা বলবেন, প্যাসিভ যতটা পারা যায় অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তাহলে সহজে কথা বলা যায়। যেমন এই যে বললো না ডাস দিয়ে করলেও এটা করা যায়। যেমন আমি যদি এরকম বলি যে হোয়েন ডাস ইওর ক্লাস, এখানে ইওর আছে বলে অনেকে এটাকে ভাবে প্রোনাউন, বাট এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আমার এই সেন্টেন্সটা মূলত সাবজেক্ট হচ্ছে ক্লাস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ডাজ বসাতে হবে। when does your class, যখন আপনি ডাজ বসাবেন তখন আপনার মেইন ভার্বটা কি প্রেজেন্ট ফর্মে থাকবে, স্টার্ট। এইটাও বলা যায়। আর এই সেন্টেন্স যেভাবে লেখা আছে যে তোমার ক্লাস কখন শুরু হয়, এটার অ্যাপ্রোপ্রিয়েট ইংলিশ হচ্ছে when is your class started। তাহলে দেখছেন এই ছোট্ট একটা সেন্টেন্স, তারপরেও করতে গেলে কত জনের ঝামেলা হচ্ছে। সঠিক প্র্যাকটিস না থাকার কারণে এই ধরনের সেন্টেন্স গুলো আমরা একদম সিম্পল, কিন্তু একটা কনভারসেশন, আমার এখানে অনেক অ্যাডভান্স কনভারসেশন আছে, অনেক ভালো ভালো কনভারসেশন, বাট এই সিম্পল কনভারসেশনটাই আমরা পারতেছি। এইটা বলেন তো, তুমি বাসা থেকে কখন বের হও, এটার ইংলিশ কি হবে? তুমি বাসা থেকে কখন বের হও? কে বলতে পারেন? তুমি বাসা থেকে কখন বের হও, বলেন। হবে when do you go? তাহলে আপনি এখান থেকে মাইনাস করে দেন এখান থেকে। কি হবে এটা? When do you Do you leave home? হ্যাঁ বলেন, সমস্যা কনফিডেন্টের সাথে বলেন, ফুল সেন্টেন্স বলেন, সমস্যা নেই, আপনি যেভাবে বলবেন সেটাই কারেক্ট। বলেন কি হতে পারে? when do you live in your house? When? আচ্ছা, একজন বলছেন যে when do you live home, আর কেউ কোনো কিছু বলতে পারেন? একটা সেন্টেন্সকে বিভিন্ন ভাবে বলা যায়, বিভিন্ন When do ভাবে you প্যারাফ্রেজ go? করা যায়। When do you go, sir? When do you go out from your house? When do you When do you go? go out from আমরা এই ডু home? বসাচ্ছি কেন? ডু When do you take off your house? আমরা When do you take off your house? টেক অফ বলতে পারেন, সমস্যা নেই। সো when do you go out from your home। আচ্ছা, তাহলে এইভাবে আপনি দেখেন, এইগুলো সঠিক টেন্সটা যদি আপনি ধরতে পারেন, আপনি যেভাবেই কথা বলতে চান না কেন, টাইম বুঝে নিজের মতো করে প্যারাফ্রেজ করে একটা কথাকে বিভিন্নভাবে বলা যায়। বলছে আমি তো হেঁটে যাই না, তাহলে এটার ইংলিশ কি? এটা এই সেন্টেন্সটা এরকম দেখ, I don't go by one. আই ডোন্ট গো, এটা হচ্ছে এরকম লিখতে হয় অন ফুট, আই ডোন্ট গো অন ফুট। হ্যাঁ, হেঁটে যাওয়া। তবে কি তুমি বাসে যাও? বাট ডু ইউ গো বাই বাস? হ্যাঁ। আচ্ছা বলুন তো এইটার ইংলিশ কি? তোমার স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে, ইংলিশে কি হবে? How many students in your class? How many students in your class? হলো, সেন্টেন্স হলো। হ্যাঁ, ভার্ব আছে কোনো? How, How many students are there, sir?
How many students are there in your class? So how many students do you have? ডু ইউ হ্যাভ No, no. How many students no. are there in your school? Are there দিয়ে সুন্দর হবে? How many students are there in your class? এখন আছে বলছে, এখন আমি হ্যাভ কেন দিব না বা আর কেন দিব? There are introductory. There are question words. Sentence. How many students? বোঝার ট্রাই করেন। হ্যাভ মানে আমরা জানি আছে, তাই না? এখন তোমার স্কুলে, এখন আপনি যদি এভাবে বলেন যে হাউ মেনি স্টুডেন্টস ডু ইউ হ্যাভ, এর মানে হয় তোমার কতজন আছে ছাত্রছাত্রী। আবার আপনি যদি বলেন হাউ মেনি স্টুডেন্টস ডু ইউ হ্যাভ ইন ইউর স্কুল, এরকম বলা যায় না। হ্যাভ এর মানে হচ্ছে কারো অধিকারে কোনো কিছু থাকা অথবা কারো মালিকানায় কোনো কিছু থাকা বোঝাতে হ্যাভ ভার্বের ব্যবহার হয়। কথাটা একটু বোঝার চেষ্টা করেন। এই যে একজন বললো যে ইন্ট্রোডাক্টরি ইট অ্যান্ড দেয়ার, আপনি তো না হয় এটা বললেন, বাট সবাই কি বুঝবে ইন্ট্রোডাক্টরি ইট দেয়ার কি জিনিসটা কি? সবাই তো বুঝবেন, তাই না? তাহলে জিনিসটা কি একটু ভালোভাবে বোঝেন। এই ইট বা দেয়ারের উপর আমাদের আলাদা ক্লাস আছে, আলাদা চ্যাপ্টার আছে, সেখানে আমরা দেখবো, আমি আপনাদেরকে দেখাবো। বাট তার আগে এটা নিয়ে একটু কথা বলি। হ্যাভ বা হ্যাজ এর মানে আছে, বা হ্যাড এর মানে ছিল। আপনাদের মনে আছে কিনা যখন আপনারা বি ভার্ব বা ডু ভার্বের ক্লাস করছিলেন আমার এই কোর্সে, আমি আপনাদেরকে বলছিলাম এই অ্যাম ইজ আর ওয়াজ আর এর মানেও কিন্তু আছে বা ছিল বোঝে। যেমন আমি এখন ঢাকায় আছি, আই অ্যাম ইন ঢাকা। অ্যাম বললাম, সে ঢাকায় ছিল, হি ওয়াজ ইন। এখানে আমি যদি বলি হ্যাভ মানে তো আছে, আমি ঢাকায় আছি, বা ওয়াজ মানে ছিল, এখন হ্যাড মানেও ছিল, আমি যদি বলি হি হ্যাড ইন ঢাকা, সেন্টেন্স হবে না। কেন জানেন? দেখেন অ্যাম ইজ আর অজয়ার এগুলো সাবজেক্ট নিজে কোনো কিছু হয় বা নিজে কোনো জায়গায় আছে এটা মেনশন করার জন্য ব্যবহৃত হয়। আর হ্যাভ হ্যাজ হ্যাড সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কোনো কিছু আছে, সাবজেক্টের অধিকারে পজেস করা বোঝায়, অধিকার বা মালিকানায় কোনো কিছু আছে, এখানে ব্যবহার হয়। এখন এই জায়গায় যে দেয়ারের ব্যবহার, এটা মূলত কি দেখেন, অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরির দুইটা স্ট্রাকচার আছে। আমি যেটা আপনাদের বারবার দেখাই যে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, এক্সটেনশন লাগে। আরেকটা স্ট্রাকচার হচ্ছে আমার ইট বা দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। এখন এই জিনিসটা মূলত কি বা এগুলো কি আমি একটু আপনাদেরকে বোঝাই বলি। এখানে একটা সেন্টেন্সের সাবজেক্ট সবসময় নাউন বা প্রোনাউন হয়, অ্যাডভার্ব কখনো সাবজেক্ট হতে পারে না। কথাটা একটু বুঝবেন। আমি যদি বলি যে আমার 3টা গরু আছে, সাবজেক্ট কে আমি, আই হ্যাভ 3 cows। কিন্তু আমি যদি বলি যে মাঠে 3টা গরু আছে, মাঠে, এখন এই মাঠ কি কোনো ব্যক্তি না বস্তু? কোনো কিছুই না। মাঠ হচ্ছে একটা জায়গা, একটা প্লেস। তাহলে আমার আমার গরু আছে, আমি শব্দটা সাবজেক্টে, এই জন্য বলছি আই। এখন আপনি কি মাঠ সাবজেক্টে আনবেন যে দ্য ফিল্ড হ্যাজ 3 কাউ? আপনি যদি এরকম বলেন মাঠে 3টা গরু আছে, এখন যদি বলেন দ্য ফিল্ড আছে ইংরেজি হ্যাজ 3 কাউ, তাহলে এরকম হয়ে যায় মাঠের 3টা গরু আছে। বাট গরুগুলো তো মাঠের না, মাঠে আছে, মাঠের না, মাঠে, অর্থাৎ একটা জায়গায় সে অবস্থান করছে। এই জন্য এইখানে কোন একটা জায়গায়, আবারও বলছি ইট বা দেয়ারের ব্যবহার মূলত কোথায় হয়? কোনো একটা নির্দিষ্ট জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝানোর জন্য ইট বা দেয়ারের ব্যবহার হয়, যেখানে মূলত সচরাচর সাবজেক্ট সামনে থাকে না, সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না। তাহলে মাঠে 3টা গরু আছে, দেয়ার আর 3 cows ইন দ্য ফিল্ড। আমি যদি বলি ঝুড়িতে 10টা আপেল আছে, এখন আপনি কি ওই ঝুড়ি সাবজেক্ট বলবেন যে দ্য বাস্কেট হ্যাজ 10 আপেল? তাহলে হয়ে যায় ঝুড়ির 10টা আপেল আছে। আপেলগুলো তো ঝুড়ির না, আপেলগুলো তো আমার, মানুষের। তো ঝুড়িতে আছে, ঝুড়ি একটা জায়গা, একটা প্লেস। তো যখন এরকম কোনো প্লেসকে ইন্ডিকেট করা হয়, কোনো নির্দিষ্ট একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বর্ণনা করা হয়, তখন এই ইট বা দেয়ারের ব্যবহার হয়। যে এখানে সাবজেক্ট কিন্তু মূলত আপেল, দেয়ার আর 10 apples ইন দ্য বাস্কেট। এই হচ্ছে সেন্টেন্স। আকাশে অনেক তারা আছে, দেয়ার আর মেনি স্টার ইন দ্য স্কাই। ঘরের দরজায় একটা কুকুর আছে, দেয়ার ইজ আ ডগ ইন ফ্রন্ট অফ ডোর। এইভাবে আপনার দেয়ারের ব্যবহার গুলো করতে হবে।
অর্থাৎ তোমার স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে, স্কুল কি একটা জায়গা না, একটা প্লেস, তাহলে আমার এখানে দেয়ার এর ব্যবহার করতে হবে। আমাদের গ্রামে একটা পোস্ট অফিস আছে, দেয়ার ইজ আ পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ। তোমার স্কুলে তাহলে হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর স্কুল, প্রায় 900 জন। তাহলে আমার কথাটা বুঝতে পারছেন যে দেয়ার এর ব্যবহার মূলত কোথায় হয়, যেখানে সাবজেক্টটা এভাবে পাওয়া যায় না, যেখানে মানে এটার মেইন ডেফিনেশন হচ্ছে এরকম কোন একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝানোর জন্য, একটা প্লেস, একটা জায়গায় কোনো কিছু আছে সেইটাকে ডেসক্রাইব করার জন্য এই দেয়ার এর ব্যবহারটা হয়। বোঝা গেল কথা কি বোঝা যায়? এবং এই দেয়ারকে আমরা ডিটেলসে দেখবো, বাট এখানে চলে আসছে তাই আমি একটু বললাম। হ্যাভ হ্যাজ হবে না, আছে দেখলেই যে হ্যাভ বসাবো বা হ্যাজ বসাবো, এটা কিন্তু চিন্তা করলে হবে না। বুঝতে পারছেন আমি কি বলছি? শোনা যাচ্ছে আমার কথা নাকি? Yes, sir. ওকে। এরপর তোমার কোন বিষয় Yes, সবচেয়ে sir. বেশি Yes, ভালো sir. লাগে, এটার ইংলিশ কি? তোমার কোন বিষয় সবচেয়ে বেশি ভালো লাগে? Which subject do you like most? Which subject do you like most? ঠিক আছে, একজন বলছে বা দুইজন যে হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক মোস্ট। আচ্ছা, এই কথাটাকে অন্য কোনো ওয়েতে কি বলা যায়, প্যারাফ্রেজ করে এই মিনিংটা রেখে আমি ইংলিশে আরেকভাবে লিখবো এই কথাটা বা বলবো, কে বলতে পারে? What method do you like more? মেটা না, এটা সাবজেক্ট মানে সাবজেক্টিভ বিষয়। So what subject like? এটা বলা যায় না যে হুইচ ইজ ইউর ফেভারিট সাবজেক্ট, বলা যায় না তোমার প্রিয় সাবজেক্ট কোনটা, হুইচ ইজ ইউর ফেভারিট সাবজেক্ট। আপনারা কি বলছেন যে হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক মোস্ট। হ্যাঁ, তাহলে এর পরিবর্তে আমরা এটা বলতে পারি যে হুইচ ইজ ইউর ফেভারিট সাবজেক্ট। বলছে যে আমার ইতিহাস সবচেয়ে বেশি ভালো লাগে, তাহলে এটার ইংলিশ কি হবে? আই লাইক হিস্ট্রি। History. তোমার সবচেয়ে প্রিয়, এটা কে দুইটা ডিভাইস অন করে রাখেন নাকি, বুঝি না তো। এরকম সাউন্ড আসছিল। তোমার সবচেয়ে প্রিয় খেলা কোনটি, কি হবে? What is হোয়াট ইজ ইউর ফেভারিট গেম। অথবা তাহলে এটাকে ওইভাবে আমরা বলতে পারি না যে হুইচ গেম ডু ইউ লাইক মোস্ট, বলা যায় কিন্তু। Yes, sir. ওকে, তাহলে এই যে কনভারসেশন, আমি একটা সিম্পল কনভারসেশন দেখালাম। এবার আপনারা নিজেদেরকে প্রশ্ন করতে হয়, নিজেদেরকে মানে ভাবার সময় দিতে হয় যে আমি যে জিনিসটা করলাম বা দেখলাম আমার কোথায় প্রবলেম হচ্ছে, উনি কি বললো বা আমি এটা বলতে গেলাম এটা হলো না কেন, অর্থাৎ আমি তাহলে সঠিকভাবে টেন্সটাকে ধরতে পারছি কি না, এটা নিজেকে নিজে প্রশ্ন করলে আপনি বুঝতে পারবেন। এই জন্য বলছি এটা জাস্ট একদম আজকে আমি এই প্রথম স্পোকেন এই সেশন গুলো নিব বলে আমি এই ইন্ট্রোডাকশন পার্টটা আপনাদের দেখালাম। আমার এখানে কিন্তু অনেক অ্যাডভান্স কনভারসেশন আছে যেগুলো আমাদের করতে হবে, যেমন ও আপনি এসে গেছেন একলা কেন, দেখেন ভাবি খুবই ইনডাইরেক্ট কনভারসেশন। ভাবি কোথায়, বলছে আসার সময় ও মত বদলে ফেললো, আগামীবার অবশ্যই আসবে। আচ্ছা বসুন, চা না কফি কি নেবেন, বলছে চা নেবো। আসতে কোনো অসুবিধা হয়নি তো, গাড়িতে কি ভিড় ছিল, বলছে আমি তো সিট রিজার্ভ করে রেখেছিলাম, আরামেই কেটেছে, আপনি ঠিক করেছেন, নইলে আপনাকে কষ্ট সইতে হতো। এরকম প্র্যাকটিক্যাল অনেক কনভারসেশন আছে, আপনারা করতে পারবেন। কিন্তু মেইনলি বিষয়টা হচ্ছে আপনাদের আগে এতটুকু বুঝতে হবে যে আমি কতটুকু পারছি কতটুকু পারছি না। অর্থাৎ আমি আপনাদের কিছু সেন্টেন্স, আপনারা যারা লাস্ট ক্লাসটাতে জয়েন করছিলেন আমি কিছু সেন্টেন্স বলছিলাম, আমি জিজ্ঞাসা করতেছিলাম টেন্স রিলেটেড। তো আমি কিছু সেন্টেন্স ট্রান্সলেশন করতে দিব টেন্স মডাল এবং সেমি মডাল মিলায়, এবং এই ট্রান্সলেশন গুলো আপনারা নিজেরা একটু করার চেষ্টা করবেন, আমি পরপর দিয়ে দিব এবং ভুল হলে সেগুলো আমি আপনাদের সংশোধন করে দিব। আর নেক্সট ক্লাসের জন্য আরেকটা রিডিং প্যাসেজ পড়তে হবে, এবং এরপর আমরা স্পিকিং করা আই মিন একটা সার্টেন টপিকের উপর প্রেজেন্টেশন কিভাবে দিতে হয়, কথা কিভাবে বলতে হয় সেগুলো আমি দেখাবো। তারপর আমি আরেকটা কথা বলে রাখি, আপনারা এখানে ব্যাসে ক্লাস করছেন,
অনেকেই অনেকগুলো ক্লাস মিস করতে পারেন, আমি ক্লাসগুলো পরপর সাজিয়ে দিয়ে দিয়েছি এবং আমি আপনাদেরকে বলছি যে আমাদের এই সেকেন্ড মান্থে প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটাকে আমাদের শিখতে হবে। তো আমি এই ব্যাচে দেখেন এখানে এখন 34 জন দেখাচ্ছে, মানে আপনারা আছেন 32 জন আমার দুইটা বাদে। তো এই ব্যাচে যে ক্লাসগুলো আপনারা করছেন এইটার বাইরে আমি পার্সোনাল সেশন নিয়ে থাকি, অন টু অন সেশন নিয়ে থাকি। আমি আপনাদের এটা নোটিশে বলে দিয়েছি, আপনারা দেখেছেন, কারণ ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। সবকিছু শুধু শুনলেই হয় না, প্র্যাকটিক্যালি কমিউনিকেশন করতে হয়, টু ওয়ে কমিউনিকেশনের প্রয়োজন হয়। এই কথাটা আপনারা বেড়ে রাখবেন। এবং এই যে ক্লাসগুলো এখন নিচ্ছি, যেগুলো আমরা শুরু করছি স্পোকেনের, এগুলো খুবই ইফেক্টিভ হবে। এতদিন ধরে যে ক্লাসগুলো করছেন প্রত্যেকটা ক্লাসের সবকিছু নিয়ে এখনকার এক একটা ক্লাস হবে বা এক একটা ক্লাসের আলোচনায় থাকবে। এবং এই প্রেজেন্টেশন যখন আপনারা নিজেরা দিবেন তখন আপনারা বুঝতে পারবেন। এই জন্য এই জায়গাটা যদি আপনি ভালোভাবে ডেভেলপ করতে চান বা দ্রুত এগোতে চান, আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, নিজে ভেবে দেখেন যে আমি কতটুকু পারি। আমি একটু বলি, টেন্স, মডাল, সেমি মডাল এবং প্যাসিভ ভয়েস এদের সম্পর্কে একটু কনসেপ্ট রাখলেই আপনি সামনের দিকে এগোতে পারবেন। এরপরেও যদি এই বিষয়গুলোতে কারো সমস্যা হয়, আপনারা পার্সোনাল সেশন করবেন। আমি শুক্রবার এবং শনিবার দিনের বেলা বিকাল 4টা, 5টা, 6টা এই টাইমে আমি পার্সোনাল সেশন নিয়ে থাকি স্টুডেন্টদের অন টু অন, অর্থাৎ কে কতটুকু বুঝলো, কার কোথায় প্রবলেম আছে, কতটুকু বুঝিনি, টেন্সের কোথায় প্রবলেম আছে বা সেন্টেন্স তৈরি করা বা কথা বলতে গেলে কোথায় জড়তা হয়, একদম ওপেনলি আমার সঙ্গে ফ্রাঙ্কলি কথা বলে আপনারা আপনাদের প্রবলেম গুলো সলভ করে নিবেন। প্রতি শুক্রবার, শনিবার, মঙ্গলবারেও আমি মাঝে মাঝে টাইম পেলে নিয়ে থাকি, এই পার্সোনাল সেশন গুলো নিয়ে থাকি। যাদের কোর্স ফি কমপ্লিট আছে 2000 টাকা, তারা পার্সোনাল সেশন গুলো করতে পারবেন। আর যারা থাকবেন তারা পারবেন। আমি আবারও বলছি, অনেকে ক্লাস করে, কোর্স করে, মাঝ পথে আশা ছেড়ে দেয়। আমি কিন্তু আপনাদের একটা নির্দিষ্ট ডেট দিয়েছি যে 3 মাসের ভিতরেই আপনি ইংলিশে কথা বলতে পারবেন, এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন। এতদিন যে ক্লাসগুলো আমি নিয়েছি সেগুলো গ্রামাটিক্যাল সেন্সের উপর ছিল। এরপর আমরা এই জিনিসগুলোকে, এই এতদিন যা যা দেখিয়েছি, যে যে বিষয় নিয়ে আলোচনা করেছি, রেকর্ড ক্লাসগুলো দেখবেন যারা মিস করছেন, এই বিষয়গুলোকে আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে প্রেজেন্টেশন দিব, সেন্টেন্স ট্রান্সলেশন করব। এটা হচ্ছে মেইন কথা। এটা করার পর আমি আইএলটিএস এর কিছু সেশন আপনাদের নিব এবং রাইটিং এর পার্ট দেখাবো। রাইটিং আছে আমাদের অনেক, সেখানে অ্যাডভান্স গ্রামারও আছে। অন্য এর আগে আপনাদের পরে যে ব্যাচটা, ওদের রাইটিং চলে এখন। তো মানে আপনাদের আগের যে ব্যাচটা। তো যাই হোক, যারা থাকবেন তারা, যাদের কোর্স ফি কমপ্লিট থাকবে, তারা ল্যাঙ্গুয়েজ ক্লাবে যুক্ত হতে পারবেন, পার্সোনাল সেশন গুলোতে অ্যাটেন্ড করতে পারবেন। যাদের কোর্স ফি কমপ্লিট থাকবে না তাদের আমি এটা নিতে পারবো না, কারণ একটা পার্সোনাল সেশন নিতে গেলে অনেক কিছু অ্যারেঞ্জ করা লাগে, অনেক টাইম ম্যানেজ করা লাগে। একটা স্টুডেন্টের পিছনে একদম আলাদাভাবে স্লাইড ওপেন করে আলাদাভাবে তার জন্য ফাইল তৈরি করতে হয়। তো এই জন্য যারা পার্সোনাল সেশন গুলো করবেন, কোর্স ফি কমপ্লিট থাকলে করতে পারবেন এবং ল্যাঙ্গুয়েজ ক্লাবে অ্যাড হতে পারবেন। আমি আপনাদের প্রথমেই বলে দিয়েছিলাম টোটাল কোর্স ফি 2000 টাকা, 1000 টাকা অ্যাডভান্স করে ক্লাস করার সুযোগ দিয়েছিলাম। এবং আমি এটাও বলছিলাম আপনি যতদিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন, এই 2000 টাকার বাইরে কোনো টাকা দিতে হবে না। পরবর্তীতে নতুন যে কোনো ব্যাচে পড়তে চাইলেও ক্লাস গ্যাপ গুলো আপনি পড়তে পারবেন, আপনার যদি পেমেন্ট কমপ্লিট থাকে। এই হচ্ছে মেইন কথা। এখন যারা, অনেকেই মেসেজ দিচ্ছেন, মানে অনেকে টাকা প্রায় দিয়ে দিচ্ছেন, আর যারা মেসেজ দিচ্ছেন দেখছি যে আমি 1 তারিখ দিব, 5 তারিখ দিব, এটা আমি কাউকে, ওই একবারই নোটিশ দিছি, ওইটাই শেষ। আমি কাউকে বলিও না যে আপনি টাকা দেননি কেন, টাকা দেন, এগুলো কাউকে বলি না। আপনার কেউ পাবেন না এরকম মেসেজ, কারণ আমার স্টুডেন্টের কোনো অভাব হয় না, আমার প্রচুর স্টুডেন্ট প্রতিদিন অ্যাডমিশন নেয়, ভর্তি হয়। কিন্তু আমি চাই যারা থাকে, যাদের শেখার ইচ্ছা আছে, তারা ভালোভাবে শিখুক, মনে প্রাণে শিখুক। এই জন্য যাদের টাকা কমপ্লিট করা থাকবে তারা ল্যাঙ্গুয়েজ ক্লাবে অ্যাড হতে পারবেন, প্লাস এই পার্সোনাল সেশন গুলো করতে পারবেন। যাদের থাকবে না তারা এটা পারবেন না। অনেকে বলছেন আমি 1 তারিখ দিব, সামনের মাসে দিব, এসের মাসে দিব, যেদিন দিবেন তারা সেদিন থেকে এগুলো করতে পারবেন। এটা আমি আপনাদেরকে বলে রাখলাম। আপনারা, সেটা আপনার ব্যাপার যে আপনি কিভাবে এগোতে চান। আপনি যদি মনে করেন আমি দ্রুত এগোতে চাই বা এগুলো আমার করা দরকার, আমার প্রবলেম আছে, তাহলে আপনি টাকা পে করে এটা করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ ক্লাবে প্র্যাকটিস করতে পারবেন, প্লাস সেখানেও আমি করাবো, প্লাস হচ্ছে আপনার এই পার্সোনাল সেশন গুলো আপনারা করতে পারবেন। এই হচ্ছে মেইন কথা। আর এই যে ক্লাসগুলো আমি এখন নিচ্ছি, এই সেকেন্ড মান্থের যে ক্লাসগুলো, কেউ মিস দিবেন না। ভালোভাবে করবেন, দেখবেন এতদিন যতগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটা বিষয়কে এক একটা, আমি আজকে এই যে ক্লাস নিচ্ছি,
আমি মানে গতকাল আমি আমার একটা প্রজেক্টের কাজের জন্য আমি ঘুমাতে পারিনি। আমি গতকাল তিনটা মানে 3 ঘন্টা বা 3.5 ঘন্টা ঘুমাইছি। এই জন্য আমি আজকেও সারাদিন কাজের ভিতর ছিলাম। আমি আজকে এই যে ক্লাস নিচ্ছি, আমার ক্লাস নিতে কষ্ট হচ্ছে। আমি মানে ফ্লুয়েন্টলি বা ফ্রাঙ্কলি কথা বলতে পারতেছি না, কথা বলতে গেলে বেঁধে যাচ্ছে। এই জন্য আমার একটু রেস্টের দরকার। দেন নেক্সট ক্লাস থেকে আপনারা দেখবেন এই ক্লাসগুলো আরো ইন্টারেক্টিভ হবে, কারণ এই ক্লাসগুলো আমি যাদের নেই, যাদের শুরু করি, প্রচুর এনজয় করে স্টুডেন্টরা। আজকে আপনাদের যেটা নিলাম এটা আমি ওইভাবে অতটা ইয়ে করে নিতে পারিনি, কিন্তু নেক্সট ক্লাস থেকে আমি নিব। আমি আপনাদের দেখাবো কিভাবে কথা বলতে হয়, কিভাবে প্রেজেন্টেশন দিতে হয়, বা এই যে কনভারসেশন প্র্যাকটিস গুলোকে আরো এগুলোকে আমি ভেঙে ভেঙে আমি দেখাবো আপনাদের নেক্সট ক্লাস থেকে। আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি? শোনা যায় কথাগুলো? আমি এটা আপনাদেরকে দেখাবো। জি স্যার, স্যার। তো আপনারা রেগুলারিটি মেনটেন করে ক্লাসগুলো করবেন, এই ক্লাসগুলো মিস দেবেন না। দেখবেন এই মাসের ভিতরে, 3 মাস লাগবে না, এই এই যে মাসটা এখন, আজকে তো 23 তারিখ, সামনের মাসের 23 তারিখের ভিতরে আপনি দেখেন ইংলিশে কতটা পারছেন এক্সপার্ট হতে বা ফ্লুয়েন্ট হতে। এর জন্য আমি আবারও বলছি, ব্যাসে সবকিছু সম্ভব হয় না। এখানে কম স্টুডেন্ট আছেন, ঠান্ডা পরিবেশ আছে, সবই ঠিক আছে, তারপরে অনেকে কথা বলতে চায় না, লজ্জা পায়, ভাবে কি যে কিছু প্রশ্ন করলে বা কিছু বললে কি মনে করবে। তো এই জন্য যারা পার্সোনাল সেশন করতে চান বা পার্সোনালি প্রবলেম গুলো সলভ করতে চান, তারা করতে পারবেন। এই সুযোগটা আমি আপনাদের দেই। দেখেন, একটা পার্সোনাল স্টুডেন্ট আমার কাছে এখন 5 জন পড়ে পার্সোনালি, 25,000 করে টাকা নেয় এক একজনের কাছ থেকে। ইউএসএ থেকে 3 জন আছে, কানাডা থেকে আছে। সেটা আপনারা এই ব্যাচের স্টুডেন্টরাও পাচ্ছেন, আমি সেটা দিয়ে থাকি। আমি যতটা পারি চেষ্টা করি আমার স্টুডেন্টদের জন্য। এই জন্য বলছি, এগুলো করার চেষ্টা করবেন, দেখবেন দ্রুত ডেভেলপ করতে পারবেন। এইটাই, ঠিক আছে। স্যার, পার্সোনাল সেশনের জন্য কোনো টাকা পে করা লাগবে না। কিসের টাকা পে করা লাগবে?